একেবারে নির্বিকার বিচারের জায়গায় বসে উত্তম কুমার সম্বন্ধে কোনো কথা বলা আমার পক্ষে একটু শক্ত হয়ে যায়। তখন মনে হতে পারে যদি এর মধ্যে দিয়ে কোনো সমালোচনা প্রকাশ পায় তাহলে সেটাতে রাইভেলরি আছে বলে ভাবতে পারে মানুষ। সেটা আমি ভাবতে দিতে মোটেই চাই না। কেননা ফলসলি অর ট্রুলি আর ইন অ্যান ইমাজিন্ড ওয়ে আমাদের দুজনকে রাইভেল ভাবা হয়েছে অনেক সময়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে উত্তম কুমার প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বলা কিছু কথা আমি তুলে ধরব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিওটা না দেখলে বোঝা যাবে না যে উত্তম কুমারের প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনে কতটা শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, আমি যখন অভিনয় করতে এই জগতে এসেছি তখন উত্তমদা আরো অনেক তৈরি, অভিনেতা হিসাবে অনেক দক্ষ। আমি তার অন্তত 10 বছর পরে এই জগতে এসেছি। উত্তমদার তখন অনেক কিছু শেখা হয়ে গেছে। উত্তমদার নিজের ভেতরে কি করে নিজেকে কাল্টিভেট করতে হয় সেইটা ছিল, আর আমার ভেতরে সেটা বরঞ্চ একটু কম মাত্রায় ছিল। হয়তো এই প্রফেশনে ঢুকে তারপর এই বোধটা হয়েছে যে অ্যাপিয়ারেন্স ওয়াইজ এগুলো যে মানুষকে দেখতে হয়, এগুলো নিয়ে মাথা ঘামাতে হয়, তার আগে আমি এগুলো এক কথায় চলতি ভাষা বলতে গেলে হতচ্ছেদ্যাই করতাম। আমি ভাবতাম শিল্পী হচ্ছে উদাসী মানুষ, সেই রকম ভাবেই চলতাম। ফলে অভিনয় জগতে এসে উত্তমদা কিভাবে নিজেকে কন্ডাক্ট করেন এগুলো দেখতাম। সুতরাং উত্তমদাকে দেখে দেখে অনেক কিছু আমাকে শিখতে হয়েছে। যদিও আমার অভিনয় শৈলীর মধ্যে উত্তমদার কোনো প্রভাব নেই, কিন্তু অভিনয় করার ক্রাফটের দিক থেকে উত্তমদার সঙ্গে কাজ করে ছোটখাটো জিনিস অনেক সময় শিখেছি। যেমন কি করে পজের সঙ্গে একটু হোল্ড করতে হয়, বা কি করে বোকার মতো না হেসে অল্প হেসে জিনিসটা করা যায়। উত্তমদা সম্পর্কে আরো ভালো করে ওয়াকিবহাল হয়েছি যখন একটু আমার বয়স বেড়েছে, যখন একসঙ্গে দুজনে কাজ করেছি। আমার কাছে উত্তমদার গুণগুলো আরো বড় হয়ে উঠেছে। কিন্তু উত্তমদার মধ্যে একটা দোটানা ছিল, স্টার হব না পরিপূর্ণ অভিনেতা হব। যদিও উনি বিরোধটা মিটিয়ে ফেলেছেন এই ভেবে যে স্টারডমটাই অভিনয়, ওটাই অভিনেতার আলটিমেট ডেভেলপমেন্ট। অথচ আমার বারবার মনে হয়েছে উত্তমদার এত রকম চরিত্রাভিনয়ের দিক ছিল, সেগুলো তিনি নিজে ভরসা পেতেন না বলে উত্তমদার টোটাল ফুল ডেভেলপমেন্ট অফ হিজ ফ্যান্টাস্টিক ট্যালেন্ট হয়নি। সেই সঙ্গে আমার মনে হয় একদিক থেকে দেখলে সব অভিনেতাই তো তাই। তিনি শেষ পর্যন্ত নিজের ইমেজে খানিকটা বন্দী। কেউ অল্পের মধ্যে বন্দী হয়ে যান, কেউ আরো একটু বড় ঘেরাটোপের মধ্যে বন্দী হয়ে যান। কিছুটা তার নিজের শরীর, শারীরিক গঠন কিছুটা পরিমাণে তাকে বন্দী করে। তেমনি উত্তমদাও হয়তো তার সেই নায়ক সুলভ চেহারাটা, যেটা দারুণভাবে তার ছিল, যদিও পরে সেটাকে উনি সম্পূর্ণভাবে ডেভেলপ করেছিলেন। প্রথম থেকেই উত্তমদার ছিল $1,000,000 এন্ডাওমেন্ট, সেটা হচ্ছে তার হাসি। আমি উত্তমদার হাসির একজন মুগ্ধ ভক্ত। আমি ওরকম হাসি খুব কম দেখেছি। উত্তমদার হাসিটা আমার কাছে এমনই যে উনি যদি একটা খুন করে এসেও আমার সামনে এসে দাঁড়ান, আমি বিশ্বাসই করব না যে উনি খুন করেছেন। একটা জাদু ছিল উত্তমদার হাসিতে। মুগ্ধ না হয়ে উপায় নেই, এবং তার সম্ভবত স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকেই মুগ্ধ করত। যার দিকে যে হাসবেন সঙ্গে সঙ্গে তার মনে হবে সে তার আপনার হয়ে গেছে। অথচ উত্তমদার মুখের আলাদা করে কিন্তু অমুকটা ভীষণ সুন্দর, তমুকটা ভীষণ সুন্দর এমন নয়, কিন্তু তার চোখ, নাক, ঠোঁট, যদিও ঠোঁট দুটো একটু বেশি পুরু ছিল, কিন্তু এত ফটোজেনিক সেগুলো হয়ে উঠত। একটা জিনিস উনি সযত্নে মেকআপের সময় করতেন, কোনো জিনিস দেখতে খারাপ লাগলে, নন গ্ল্যামারাস লাগলে উনি সেটা করতেন না, যে কারণে উনি সংসার সীমান্তে অঘোর চরিত্রে অভিনয় করতে চাননি। এমনকি মানিকদার অভিযান ছবিতেও নরসিংহ করতে চাননি, সেই জন্য আমি রোলটা পেয়েছিলাম। যদিও মানিকদা তখন সেই ছবির ডিরেক্টর ছিলেন না, বিজয়দা ছিলেন পরিচালনায়। উত্তমদাকে বলেছিলেন যে তোমাকে ডিগ্ল্যামারাইজড হতে হবে, তাতেই উত্তমদা বলেছিলেন না না, আমি ওসব করব না। সুতরাং
এই অ্যাটিটিউডের তফাৎ একটা বোধহয় উত্তমদা আর আমার মধ্যে ছিল। মানিকদা অর্থাৎ সত্যজিৎ রায় বলেছিলেন যে হি ওয়াজ নট আ সেরিব্রাল অ্যাক্টর। এই সেরিব্রাল অ্যাক্টর এবং ইনস্টিংক্টিভ অ্যাক্টরের জাতগুলো আমার কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল নয়। কেননা বুদ্ধিমার্গের ছাপ হয়তো অন্য জায়গায় নাও থাকতে পারে, কিন্তু অভিনয়টা যখন করেন তখন তার মধ্যে তার বুদ্ধিটা ভীষণ কাজ করতে পারে। অ্যাপ্লিকেশন অফ আর্টের সময় সেই বুদ্ধির ছাপটা তার মধ্যে ফুটে ওঠে। আমার মনে হয় উত্তমদার মতো অভিনেতা যদি বুদ্ধি নিয়ে অভিনয় না করতেন তাহলে তিনি অন্তত এতটা বড় রেঞ্জের জায়গায় কখনোই যেতে পারতেন না। উত্তমদাকে যখন দেখেছি, অর্থাৎ 1957 সাল নাগাদ আমার সঙ্গে তার পরিচয় হয়। উনি আমার বোনের বিয়েতে বরযাত্রী হয়ে এসেছিলেন। তখন থেকেই দেখেছি উত্তমদার ক্যারেজ ট্যারেজ আরো গ্রেসফুল হয়ে গেছে। কারণ ক্যারেজ গ্রেসফুল করতে গেলে একটা মানুষকে ব্যায়াম করতে হয়, খেলাধুলো করতে হয়, তবে একটা মানুষের দেহের সৌষ্ঠব আসে, যেটা উনি রেগুলার করে গেছেন। ভালো জায়গায় মিশেছেন, ভালো দোকান থেকে স্যুট তৈরি করাতেন, ফলে উত্তমদার চেহারার মধ্যে একটা গ্রুমিং হচ্ছে। সেই সব দিক থেকে উনি নিজেকে কখনো অযত্ন করেননি। একটা নিষ্ঠার ব্যাপার জানালে বোঝা যাবে, যাত্রিকের দিলীপ মুখোপাধ্যায়ের ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম একটা সংলাপে। যদিও সেই শটটায় আমি নেই, আমি ক্যামেরার পাশে মোড়ায় বসে আছি। উত্তমদার একটা লম্বা সেন্টেন্সে বোধহয় পরপর 2-3টে রফলা রিফলা এসব ছিল, বারবার আটকে যাচ্ছে, এনজি হচ্ছে ক্রমাগত। বার চারেক হয়ে যাওয়ার পর আমি মোড়া থেকে উঠে গিয়ে বললাম, আরে এটা অত্যধিক বাজে একটা শট, এটা বদলে দিতে বলো না। উত্তমদা যদি সেই সময় কোনো ডিরেক্টরকে বলতেন যে এই লাইনটা আমি বলবো না, পাল্টে দাও, তিনি পাল্টে দিয়ে ধন্য হতেন। তখন উত্তমদার এত প্রতাপ এবং প্রতিষ্ঠা, কিন্তু উত্তমদা তা না বলে আমাকে বললেন, আরে বস না, এক্ষুনি হয়ে যাবে, এটা ঠিক করে বলে নিয়ে তারপর চা খাবো। তখন পরিচালক দিলীপ বলল, একটা টি ব্রেক দিই? উত্তমদা বললেন, না না, আগে এই শটটা আমি ঠিক করব। একটু পরে আমায় বললেন, ততক্ষণে 6-7টা টেক হয়ে গেছে, পুলু তুই একটু বাইরে যা তো। আমি তো অবাক হয়ে বেরিয়ে গেলাম। 8 কি 9 নম্বর টেকে ওকে করে বাইরে এসে বললেন, দে তোর ভালো সিগারেটটা দে। তখন পকেটে সিগারেট রাখতেন না, হার্টের একটু প্রবলেম হয়েছে, কখনো সখনো খান আর কি। দুজন আমরা বাইরে বসে আছি, তখন আমি বললাম, আমার একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়। বললেন, জানি কি জিজ্ঞেস করবি। আমি বললাম, তোমার তো আমাকে দেখে নার্ভাস লাগার কথা নয়, শুনলে পাগলেও হাসবে। উত্তমদা বললেন, না রে, নার্ভাস লাগছিল না, তোকে দেখে ভীষণ সেলফ কনসিয়াস লাগছিল। আমি বললাম, কেন? বললেন, না মানে উচ্চারণের জিভের ব্যাপারটা তো ছিল, তোর জিভটা তো খুব পরিষ্কার, সেজন্য আমার একটু সেলফ কনসিয়াস লাগছিল। এই কথাটা উত্তমদার মতো যে মানুষটা বলতে পারেন, বুঝতে পারেন, তিনিই তো পারেন নিজের লিমিটেশনটাকে অতিক্রম করতে। সেই জন্যেই বারবার তিনি বলতেন, আমার জিভটা মোটা, সেই কারণে আমি জানি তিনি নিয়মিত চণ্ডী পাঠ করতেন উচ্চারণ ঠিক করার জন্য। অথচ উত্তমদার জিভ মোটা বলে কথা বোঝা যায়নি, এরকম কথা কোনো বাঙালি দর্শকের কাছে শোনা গেছে কি? অথচ এই অভিযোগে অনেক অভিনেতাই অভিযুক্ত হয়েছেন, অথচ উত্তমদা কত যত্ন নিয়ে পরিশ্রম করে তার কথা পরিষ্কার রেখেছিলেন। মনে আছে, আমরা দুজনে বসে একদিন দেবদাস দেখছি, দেবদাসের ওপেনিং শো। আমার পেছনে উত্তমদা বসে আছেন, আর উজ্জ্বলা সিনেমা হলে সাউন্ড বক্স ভীষণ খারাপ ছিল। আমি খানিকক্ষণ পরে বিরক্ত হয়ে উত্তমদার হাঁটুতে চাপড় মেরে বললাম, দাদা কি হচ্ছে বলো তো, আমি তো কোনো ডায়লগ বুঝতে পারছি না। উত্তমদা রসিকতা করে আমাকে বললেন, আমি তোরটা তো তবু বুঝতে পারছি, আমারটা তো একেবারেই বুঝতে পারছি না। এই যে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে একটা ধারণা উত্তমদার ছিল, যদিও তিনি তার ব্যবহারে কখনো সেটা বুঝতে দিতেন না। অন্য কোথাও প্রকাশ করেছেন কিনা আমার জানা নেই। উত্তমদার ভেতরে একটা বিশেষ সত্তা ছিল। প্রত্যেক মানুষের পার্সোনালিটির যেমন একটা মূল খুঁটি থাকে, যে এই লোকটি এরকম। উত্তমদার পার্সোনালিটির গঠন হচ্ছে, উনি বাড়ির বড় ভাই, সেজন্য আমার সম্পর্কে বা আমার সঙ্গে যতই রাইভালরি হোক, যতই প্রতিযোগিতার এলিমেন্ট আমাদের দুজনের মধ্যে কখনো সখনো এসে থাকুক,
আমার সঙ্গে ব্যবহারের মধ্যে অধিকাংশ সময় আমি দেখেছি যে তিনি বড় দাদার মতো আমার সঙ্গে ব্যবহার করতেন। একটা ঘটনা জানাই, একসময় অভিনেত্রী সংঘ দুভাগ হয়েছিল। 100 দিনের ওয়ার্কারদের স্ট্রাইক নিয়ে বিশাল আন্দোলন হয়েছিল। সেই সময় প্রায় দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল, অভিনেত্রী সংঘ আর শিল্পী সংসদ। তখন পয়লা বৈশাখের সকালে মন্টু বোস বসুশ্রীতে একটা ফাংশন করতেন, সেখানে আমরা সবাই মিলিত হতাম। বাঙালি মধ্যবিত্তরা সবাই যা করেন আমরাও তাই করতাম। পরস্পরের সঙ্গে দেখা হলে প্রণাম বা কোলাকুলি করতাম। এই ঘটনা ঘটে যাওয়ার পর প্রথম যে পয়লা বৈশাখটা এলো, সেই পয়লা বৈশাখের সকালে আমি গিয়ে দেখি আমার আগেই উত্তমদা পৌঁছে গেছেন। ভেতরের একটা ঘরে ভানুদা অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায় ও উত্তমদা পাশাপাশি বসে আছেন। আমি গিয়ে ভানুদাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। যেহেতু তখন আমরা দুই শিবিরে বিভক্ত, তাই উত্তমদাকে পায়ে হাত দিয়ে প্রণাম না করে শুভ নববর্ষ বললাম। বলা মাত্র উত্তমদার মুখটা লাল হয়ে গেল। রাগে দুঃখে আমার দিকে তাকিয়ে বললেন, আমি বড় দাদা, পায়ে হাত দিয়ে কি প্রণাম করতে পারিস না? এই হচ্ছে লোকটার মহত্ব। এবং আমার পরম সৌভাগ্য যে আমি উত্তমদার পাটা জড়িয়ে ধরে বললাম যে আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে দাদা। তখন আমাকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন। সেই সময় আমাদের সম্পর্কগুলো এরকম ছিল, একটা ফ্যামিলির মতো। বাইরে যত রাইভেলরি থাক, ভেতরের বন্ধনটা কিন্তু অটুট ছিল। তপন সিনহার ছবির আউটডোরে গিয়েছি উদয়পুরে। অবসরে তাস খেলা হচ্ছে, 3 তাস। মজা করেই আমি আর দিলীপ রায় উত্তমদার স্ত্রী গৌরী বৌদিকে ঠকাচ্ছি। উত্তমদা পাশে বসে খেলা দেখছেন। আমি বারবার ঠকাচ্ছি দেখে উত্তমদা গৌরী বৌদিকে বললেন, কি করছো তুমি? বুঝতে পারছো না পুলু তোমাকে ঠকাচ্ছে? বৌদি খেয়ালই করলেন না। এই করতে করতে বৌদি ধরে ফেললেন আমি চুরি করছি। বৌদি আমাকে মারতে তাড়া করেছেন। আমি হোটেল থেকে নিচে নেমে রাস্তায়, বৌদিও রাস্তায়। একজন পুলিশ কনস্টেবল রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি বললাম, দেখো হামকো মারনে আতা হ্যায়, ইয়ে পাগলি হ্যায়। বৌদি অত্যন্ত সিরিয়াস হয়ে সে কনস্টেবলকে বোঝাচ্ছেন, নেহি নেহি হাম পাগলি নেহি হ্যায়, वो हमारा देवर है। এরকমই একটা মধুর সম্পর্ক ছিল আমাদের মধ্যে। গৌরী বৌদি সত্যিই আমাকে তার নিজের দেওরের মতো মনে করতেন। আমার মনে আছে গৌতমের বিয়ের সময় উত্তমদা বাইরে দাঁড়িয়ে আছেন। আমি গিয়ে নামলাম। জাস্ট ওখান থেকে আমাকে বর বউয়ের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে ভেতরে নিয়ে গেলেন। আমাকে বললেন, তুই তো এসব খাবি না। আমি জানি, যেহেতু তখন আমার ওই খাওয়া দাওয়ার কিছু বিধিনিষেধ ছিল, কারণ আমি গ্যাস্ট্রিক থেকে ভুগে উঠেছি সবে। উত্তমদা গৌরী বৌদিকে বললেন, পুলুর জন্য আলাদা খাবার আছে, নিয়ে এসো। উত্তমদা নিজে দাঁড়িয়ে থেকে আমাকে খাওয়ালেন। এরকম একটা ভালোবাসা আমাদের মধ্যে ছিল। সেখানে বাইরের ওই প্রতিযোগিতা ইত্যাদির ব্যাপার স্যাপারগুলো মেল্ট করে যায়, থাকে না কিছুই। বন্ধুরা, এতক্ষণ মহানায়কের উদ্দেশ্যে বলা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিছু কথা তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে। তাঁদের দুজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।